Right? স্যার বলছি যদি সেম ব্যবসা হয় এবং 6 বছরের ভিতরে যদি কোনো লাভ না হয়, সপ্তম বছরে যে লাভ হয় তখন এটা কিভাবে করবো? ওই তো 6 বছর চক্রাকারে ঘুরবে। না না, চক্রাকারী ঘুরবে মানে উনি আর ওই বলছে যে কি, মানে না না না, ওনার কোশ্চেনটা ভালো করে শোনেন। ওনার কোশ্চেনটা আমি বুঝছি ভুলে যেতে যে, হবে স্যার। হ্যাঁ এই তো উত্তর দিয়ে দিছে। শোনেন, যদি আপনার 6 বছরের মধ্যে না পারেন, আপনার আর পারতে হবে না। হুম। তার বিষয়টা কি এমন না যে 6 বছর ধরে লস হচ্ছে, উনি যেটা বললো আমি এই বুঝছি 6 বছর ধরেই লস হচ্ছে, সেভেন্থ ইয়ারে গিয়া লাভ মানে হয়েছে। অথবা অষ্টম বছরে গিয়া মানে লাভ হয়েছে। তাইলে হ্যাঁ, আমার ওই যে প্রথম বছরে যে লোকসান হয়েছে ওইটা তো আমি আর ধরতে পারলাম না। না ওই প্রথম, হ্যাঁ প্রথমটা বাদ যাবে, কিন্তু পরের গুলো তো ধরতে পারবো স্যার, পরেরগুলা পাওয়া যেগুলো যাবে, ছয় হ্যাঁ বছরের হ্যাঁ। একটা মেয়াদ আছে। হ্যাঁ সেটা বুঝছেন? পাওয়া যাবে। না না, ওনার উদাহরণ আমি আরো অন্যভাবে দিতে পারি, যে প্রথম বছরে লোকসান হয়েছে 10 লাখ, এর পরবর্তী 6 বছরে মানে ও লোকসানও না লাভও না, শূন্য 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 ব্রেক ইভেনে চলছে। এখন অষ্টম বছরে গিয়া লাভ হয়েছে তার 12 লাখ টাকা। তাহলে বলে বুঝছেন? তার মানে কি, তার মানে এই যে 6 বছর পার হয়ে গেলে, সময় গেলে সাধন মেলে না। ওই 6 বছর চলে গেলে আপনার হাই হাই করা ছাড়া আর কোনো উপায় নাই, ওইটা আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনাকে ভুলে যেতে হবে। ক্লিয়ার? যে কোশ্চেন করছে কই সে ক্লিয়ার? জি স্যার। কি ক্লিয়ার হয়েছেন বলেন তো? স্যার যদি ওই 6 বছরের ভিতরে যদি না হয় লাভ, তাহলে ওইটা প্রথম বছরের ওই লোকসানটা আমাদের ভুলে যেতে হবে। হুম, ভুলে যেতে হবে মানে ওই লোকসানটা আর কিছু করা গেল না, বুঝছেন? মানে ওইটাকে আর সমন্বয় করা গেল না আর কি। মানে স্যার ওইটা দিয়ে ট্যাক্স কমানো গেল না। না, ওইটার কোনো কাজে লাগলো না আর কি। সে কি মানে ইউরোপ আমেরিকান কান্ট্রি গুলো তো কি এরকম 6 বছর নাকি? মোটামুটি মোটামুটি একই রকম হওয়ার কথা। তবে ব্যতিক্রম আছে, আমাদের দেশেও ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা পড়াচ্ছি একটু পরেই। স্যার এখানে তো ট্যাক্স ফাঁকিদের সে একটা সুযোগ আছে, তো বাংলাদেশি হুম কোম্পানি হুম। গুলা কি এটা অ্যাপ্লাই করে? একটা জিনিস পড়াচ্ছি, একটু দেখতেছি। আচ্ছা, স্যার কি চলে গেছে? না স্যার যায় না, স্যার অঙ্ক করাইতেছে। ওই কই চলে যাবে? কয় স্যার কি চলে গেছে? আপনি কিছু দেখতে না, পাচ্ছেন না? স্যার আমি মনে করছিলাম আপনি মানে অফ অফ হয়ে গেছেন তো অনেক সময়, তো মেসেজ বেকার কথা জয়েন বলছি। করতেছে স্যার। এই যে একটা অঙ্ক করাই দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওইটা খেয়াল করেনি বুঝলি। না, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, পাচ্ছি স্যার, পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার ক্লিয়ার।
হুম। দেখছেন? আচ্ছা, এখন বলি, যেটা পড়াচ্ছি সেটা হলো যেটা পড়াচ্ছি সেটা হলো যে একটা ব্যবসায় যদি লোকসান হয়, সেই লোকসান পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী 6 বছরের মধ্যে যদি একই ব্যবসায় লাভ হয়, তাহলে সেই লাভের বিপরীতে সমন্বয় করা যাবে। যেমন যে উদাহরণটা দিছি, এইখানে 2 লাখ টাকা যেটা জেনুইন বিজনেস লস, এইটা পরবর্তী 6 বছরের মধ্যে সমন্বয় করা যাবে, বাট লস ডিউ টু চার্জিং ডেপ্রিসিয়েশন, 5 লাখ টাকা ডেপ্রিসিয়েশন চার্জের কারণে লসটা বেড়ে হয়েছে 7 লাখ। আর যদি ডেপ্রিসিয়েশন চার্জ না করতাম তাহলে আমার লস হতো 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা আমার জেনুইন বিজনেস লস, এইটা 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। আর যেটা লস ডিউ টু চার্জিং ডেপ্রিসিয়েশন, দ্যাট ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড ফর আনলিমিটেড পিরিয়ড। 5 লাখ টাকা যে আমার মানে ডেপ্রিসিয়েশন লস, এইটা আমার মানে এটার জন্য 6 বছরের কোনো সীমাবদ্ধতা নাই, এটার জন্য আজীবন। বুঝছেন? জি স্যার, বুঝছি। এখন আপনি জেনুইন বিজনেস লস এবং ডেপ্রিসিয়েশন লস, এই দুটার মধ্যে পার্থক্য কি, এটাকে বোঝানোর জন্য একটা অঙ্ক দিলাম, যাতে করে আপনি বুঝতে সহজ হয় যে ডেপ্রিসিয়েশন একটা বিজনেসে তার পিএলএ বা তার ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন চার্জ করার ফলে লসটা বেড়ে হয়েছে 7 লাখ। আর যদি ডেপ্রিসিয়েশন চার্জ না করতো তাহলে লস হতো 2 লাখ। ওইটাই আসলে রিয়াল লস। ঠিক আছে? এখন আপনাকে একটা কথা বলি, সেটা হলো ধরেন কথার কথা, এই বছর 7 লাখ টাকা লোকসান, এই যেটা অঙ্ক আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে। আগামী বছর আপনার ব্যবসায় লাভ হয়েছে, সেই লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে উম, লাভ হয়েছে ধরেন 6 লাখ টাকা। এখন আপনি কি করবেন? কেউ বলতে পারবেন? তো প্রথমে ওই 2 লাখ টাকাটা আগে রিডিউস করবো, হ্যাঁ, হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছিলাম। কারণ পরের ডিপ্রেশন বছর, তো আমি আনলিমিটেড টাইম পাচ্ছি। রাইট, রাইট, এইটাই। কারণ আগামী বছরে যদি আমার 6 লাখ টাকা ব্যবসায় লাভ হয়, তাহলে আমার প্রথমেই আমার উচিত হবে জেনুইন বিজনেস লস যেটা 2 লাখ, এইটা প্রথমে সমন্বয় করব। কারণ এটা তো 6 বছর গেলে আর থাকবে না। তাহলে 6 লাখ থেকে 2 লাখ আমি বিয়োগ করব, জেনুইন বিজনেস লস যেটা, এটা সেট আপ করবো। করার পরে আমার মানে বিজনেস ইনকাম থাকবে 4 লাখ। তাইলে পিছনে যে আমার ডেপ্রিসিয়েশন লস আছে 5 লাখ, ওইখান থেকে 4 লাখ নিয়ে আসবো। তারপরও আমার ডেপ্রিসিয়েশন লস থেকে যাবে 1 লাখ টাকা। এই, কারণ ডেপ্রিসিয়েশনটা তো আমি আজীবন এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, ওটার জন্য তো আমার ভয় নেই। ঠিক আছে? কোনো কোশ্চেন? শুধু কি ডিপ্রিসিয়েশন স্যার, আর কিছু আছে নাকি এরকম আনলিমিটেড? না, আনলিমিটেড আর কিছু নাই। আনলিমিটেড শুধু ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, তাও ডেপ্রিসিয়েশনের কারণে যদি লস মানে বেড়ে যায়, ওইটা আর কি। আমরা তো আজকে পড়াচ্ছি কি, আজকে পড়াচ্ছি লোকসান সমন্বয়, তাই না? জি। এর তো কোনো কোশ্চেন নাই এটা নিয়ে। নো। সেটাই আর স্যার, কি এটা। সেট অফ তো বুঝলাম, লোকসান সমানুপাত। ট্রেড অফ একটা শব্দ দেখলাম, সেটা দ্বারা কি বোঝায় যেন? ওই তো ট্রেড ক্যারি অফ। মানে কি, ট্রেড অফ? হ্যাঁ, 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 বাসায়। মানে হয়তো ভিন্ন ল্যাঙ্গুয়েজ হতে পারে। সেট অফ হলো রিয়াল, ইউনিভার্সিটির বইগুলোতে এটা খুব। মোটামুটি বলে একরকম। এই 5 নাম্বার, 5 নাম্বারে আসলে 5 নাম্বারের মধ্যে 3টা আছে। 3টা কি কি? লস আর ট্যাক্স ফ্রি ইনকাম, এটা আগে পড়ায়নি। যে কোনো ইনকাম যেটাতে ইনকাম হলেও ট্যাক্স দিতে হতো না, সেটাই যদি ইনকাম না হয়ে লস হয়, তাহলে সেই লস সেট আপ করা যাবে না, অন্য কোনো ইনকামের এগেনস্টে সেট আপ করা যাবে না। আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা কি? উদাহরণ হলো, আপনি জানেন যে সফটওয়্যার রিলেটেড বিজনেস যেগুলো, সেগুলো আগামী 2027 সালের 30শে জুন পর্যন্ত
কর্ম এবং আইটি অ্যানেবল সার্ভিস। কি কি আইটি অ্যানেবল সার্ভিস? যাদের আগামী 2027 সাল পর্যন্ত কোনো ট্যাক্স নাই। এখন ধরেন একটা উদাহরণ দিই। ধরেন একটা ছেলে একজন ইঞ্জিনিয়ার, বুয়েটের একজন ইঞ্জিনিয়ার। এখন সে একটা ভালো জব করে। সে ধরেন বছরে 50 লাখ টাকা বেতন পায়। আর পাশাপাশি তার একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যবসা আছে। তো সে নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ব্যক্তিগত ব্যবসাও আছে। এবং এই যে ব্যক্তিগত ব্যবসা, ওটাতে যাই ইনকাম হোক ওইটা ট্যাক্স ফ্রি, ওটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু বেচারা করোনার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, মানে অথবা দোকানে আগুন লেগে গেছে, যে কোনো কারণেই হোক, তার এই বছরে সফটওয়্যারের ব্যবসায় লাভ হলেও যেখানে ট্যাক্স দিতে হতো না, সেখানে লাভ না হয়ে হয়েছে লোকসান। এখন তার বেতন থেকে আয় কত? 50 লাখ। আর সফটওয়্যারের ব্যবসায় লোকসান কত? 20 লাখ। এখন কি হবে? কোনো উত্তরটা শুনে অ্যাডজাস্টমেন্ট হবে না স্যার। কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। সফটওয়্যারের ব্যবসায় লোকসান হয়েছে, ব্যাস ভুলে যান। আয় হলেও ট্যাক্স দিতে হইতো না, লোকসান হয়েছে ট্যাক্স দিতে হবে না। কিন্তু এইটা পারবেন না যে সফটওয়্যারের ব্যবসায় লোকসান হয়েছে 20 লাখ আর আমার বেতন থেকে আয় হচ্ছে 50 লাখ, সুতরাং এটা সেট আপ করে সমন্বয় করে 30 লাখ টাকার উপরে আমি ট্যাক্স দেবো, সেটি হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। এটা গেল মানে 5 নম্বরের একটা পার্ট। তারপরে আছে ইনকাম হোয়ার রিডিউস ট্যাক্স রেট ইজ অ্যাপ্লিকেবল। যেমন ধরেন গার্মেন্টস, তারপরে টেক্সটাইল, তারপরে জুট ইন্ডাস্ট্রি, এগুলোর উপরে কিন্তু হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল। আপনারা তো ভালো করে জানেন যে আপনার গার্মেন্টসের ট্যাক্স রেট হচ্ছে 10 অথবা 12, টেক্সটাইলের হচ্ছে 15, এরকম আর কি। তারপরে জুটের হচ্ছে 10। এগুলো প্রথম ক্লাসে দেখানো হয়েছিল যে কিছু মানে রিডিউস ট্যাক্স রেট আছে। এখন কথা হলো, রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল এমন কোনো খাতে যদি আয় না হয়ে লোকসান হয়, সেই লোকসান অন্য কোনো হেডের অ্যাগেনস্টে সমন্বয় করা যাবে না। যেমন একটা উদাহরণ দেই। ধরেন একটা গার্মেন্টস কোম্পানি, এইবার তার লোকসান হয়েছে, গার্মেন্টসে আগুন লাগছিল, এইবার গার্মেন্টসে তার লোকসান আসছে। কত টাকা লোকসান আসছে? ওই কোম্পানিটার লোকসান আসছে 2 কোটি টাকা। গার্মেন্টস ব্যবসায় লোকসান আসছে 2 কোটি টাকা। এবং ওই কোম্পানিটার এফডিআর এর ইন্টারেস্ট আছে এবার 5 কোটি টাকা। 5 কোটি টাকা হচ্ছে এফডিআর এর ইন্টারেস্ট। তাহলে এফডিআর ইন্টারেস্ট মানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এখন এই কোম্পানির দুইটা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হচ্ছে 5 কোটি, আর মাইনাস গার্মেন্টস ব্যবসায় লোকসান হচ্ছে 2 কোটি। এখন এই 5 কোটি মাইনাস 2 কোটি সমান সমান 5 কোটি। কিছু বুঝছেন? হ্যাঁ স্যার, জি স্যার, সম্পূর্ণ। নট অ্যাডজাস্টমেন্ট। রাইট, 5 কোটিরই দিতে হবে স্যার। অবশ্যই। এই জন্য তো বললাম 5 কোটি মাইনাস 2 কোটি সমান সমান 5 কোটি। আচ্ছা, এখন আসেন 5-এর 3। 5-এর 3টা এখানে পড়ানো হয় না অবশ্য, এইটা আজকে বা আগামী ক্লাসে দেখি। সেটা হলো টিডিএসটা না পড়ালে ওইটা বুঝবেন না। কোনো টিডিএস, দুই তিনটা টিডিএস তো পড়ানো হয়েছে আপনাদের। একটা হলো বেতন থেকে ট্যাক্স কাটা, বাড়ি ভাড়া থেকে ট্যাক্স কাটা, এগুলো পড়ানো হয়েছে। এরকম ট্যাক্স কাটা আছে অসংখ্য, যেটা একদিন পড়ানো হবে। এবং সেই যে ট্যাক্স কাটা হয়, সোর্সে যে ট্যাক্স কাটা হয়, উৎসে আর মানে উৎসমূলে যে টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, বা উইথহোল্ডিং ট্যাক্স বলে বিদেশে। এই কিছু কিছু উইথহোল্ডিং ট্যাক্স আছে যে উৎসমূলে কেটে রাখে, সেটা আন্ডার সেকশন 163, সেটা মিনিমাম ট্যাক্স। মানে যে ট্যাক্সটা কাটছে ওটা মিনিমাম। এই ডিও নিয়ে তো আমার চাইতে হবে না, আমি যারে দেবো যে নিয়ে যাবে তাকেই দিবে। বুঝছেন? ডিও, ডিও মানে হলো ডেলিভারি অর্ডার। ঠিক আছে, তো 2 নম্বরটা নিয়ে কারোর কোনো কোশ্চেন নাই? ঠিক আছে। 3 নাম্বার, ক্যাপিটাল লস, মূলধনী লোকসান। যদি ক্যাপিটাল লস হয়, তাহলে ওই কথা একই বছরে যদি আরেকটা ক্যাপিটাল গেইন হয়, সেটার এগেইনস্টে সেট আপ হবে, কিন্তু অন্য 6টা হেডের এগেইনস্টে সমন্বয় হবে না। বাকি যে 6টা হেড, ক্যাপিটাল গেইন হেড বাদে, তার এগেইনস্টে, তার সেখানে যদি কোনো ইনকাম হয় তার এগেইনস্টে সমন্বয় হবে না।
প্রথমটাতে ওইরকম ছিল, প্রথম 1 নাম্বারটাতে ওইরকম ছিল যে একটা ব্যবসায় যদি লোকসান হয় এবং ওই ভদ্রলোকের যদি অন্য কোনো ব্যবসা থাকে সেখানে যদি কোনো ইনকাম হয়, তাহলে বিজনেস লস বিজনেস ইনকামের সাথে সেট আপ হবে একই বছরে। কিন্তু অন্য যে বাকি যে 6টা হেড, তার এগেনস্টে সমন্বয় হবে না। এরকমই সবগুলো এরকমই। 3 নাম্বারটা ক্লিয়ার? স্যার ক্যাপিটাল লস কিভাবে হয়? ধরেন একটা মেশিন একটা কোম্পানি কিনলো, সেদিন বলছিলাম কিন্তু আপনাদেরকে, যেদিন আমাদের ক্যাপিটাল গেইনের ক্লাস ছিল, এই তো ক্লাসটাই তো ছিল, বলছিলাম যে একটা মেশিন কেনা হয়েছে 1 কোটি টাকায়। এই মেশিনটা দেখা যায় এটা ঠিক স্পেসিফিকেশন অনুযায়ী এটা আমার সুইটেবল হচ্ছে না, আমি এটা বিক্রি করে দেবো, ঠিক করছে। তো কিছুদিন পরে এটা বিক্রি করে দিছি 92 লক্ষ টাকায়। তার মানে এখানে 8 লাখ টাকা আমার একটা ক্যাপিটাল লস। এই ইভেন শেয়ার, আমি ধরেন বেক্সিমকো ফার্মার শেয়ার কিনছি বা স্কয়ার ফার্মা শেয়ার বাজারে বেচে কিনা হয়, তো আমি শেয়ার কিনছি তাদের, তো শেয়ার কিনছি কত টাকায়? কিনছি ধরেন 10 লাখ টাকায়। কিছুদিন পর লোকসানে বিক্রি করে দিছি, কারণ শেয়ারের দাম এত পড়া পড়ছে, এত কমে গেছে, আরো কত কমে ঠিক নাই, আমি মানে রিস্ক নিতে পারি না, আমি বিক্রি করে দিছি। তো 10 লাখ টাকা শেয়ার কিনে আমি বিক্রি করে দিছি ধরেন 8 লাখ টাকায়। তো 2 লাখ টাকা আমার ক্যাপিটাল লস, বিকজ শেয়ার ইজ এ ক্যাপিটাল অ্যাসেট। এরকম জমি জমাও তাই, একটা জমি কিনছি 10 লাখ টাকায়, এটা 2 দিন পরে এটা কিছুদিন পরে এটা বিক্রি করছি 7 লাখ টাকায়, তো 3 লাখ টাকা ক্যাপিটাল লস। আর উল্টাটা যদি হয় তাহলে ক্যাপিটাল গেইন। বিষয়টা এরকম আর কি। 4 নাম্বার হলো টোবাকো ম্যানুফ্যাকচারিং স্যার বিজনেস। হ্যাঁ, স্যার ওই যে বিজনেস লস, ফটকা, তারপর ক্যাপিটাল লস, এগুলোর কি কোনো লিমিটেশন আছে যে 3 বছর পর্যন্ত বিজনেসে লস বা ফটকায় ওগুলা সমন্বয় করা যাবে? কোনো আপ- লিমিটেশন? না না, আপনাকে কি পড়াচ্ছি আপনি তো বোঝেনি নাই। সেটা হলো সেট অফ পড়াচ্ছি, সেট অফ। সেট অফের বাংলা হলো লোকসান সমন্বয়। একই বছরে, সেম ইয়ারে, প্রথম বছরে যদি একাধিক হেড থাকে কারোর, একটায় লাভ একটায় লোকসান, এটা কি মানে সমন্বয় হবে কিনা, এটা সমন্বয় হয়ে কি যোগফল নামবে কিনা, সেটা পড়াচ্ছি। আর আপনি আমাকে কোশ্চেন করছেন কি? বলবো বলবো কোশ্চেন কি করছেন? কোশ্চেন করছেন স্যার আপনি যে এটা পড়াচ্ছেন যে লোকসান, তাহলে কি মানে আর আগামী 3 বছর পর্যন্ত কি সমন্বয় হবে না, না কি কি জানি এরকম কোশ্চেন করছেন। আগামীর কোনো কিছু তো পড়াচ্ছি না এখন পর্যন্ত। 3 বছরের কি কোশ্চেনটা করছেন আবার বলেন তো এখন। না, আমি বলতে চাচ্ছি স্যার, এগুলো যে লস গুলো কি মানে নিজেদের মধ্যে মানে ফটকায় এই বিষয়গুলো কি মানে পরবর্তী বছর যাওয়ার কোনো চান্স আছে কিনা, এটা এটা জানতে চাচ্ছি। পরবর্তী বছর, না না, পরবর্তী বছর এখনো পড়ানো হয় না, ওটা ক্যারি ফরওয়ার্ড। ওটা পড়াবো মানে আমি সেট আপ পড়ানো শেষ হয়ে গেলে আমি ক্যারি ফরওয়ার্ডে চলে যাব। সেট ওকে আপ স্যার, মানে কি? ঠিক। সেট আপ মানে হলো ডিউরিং দ্য ইয়ার, একই বছরে। এখন একই বছরে আপনার কথা হলো স্যার আমার ব্যবসায় লোকসান হয়েছে, এখন লোকসান তো সমন্বয় হবে না, তাহলে এই লোকসান নিয়ে আমি কি করব? এটা কি পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করা যাবে কিনা? হ্যাঁ যাবে, সেটা পড়াবো, এখনো আসি নাই। ওই নিচে একটু দেখতে পাচ্ছেন হালকা 3 নম্বরে ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, তখন পড়াবো। আগে সেট আপটা শেষ করব, তারপর আপনাদেরকে প্রশ্ন করব যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, তারপরে বলবো যে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে পরীক্ষায়, তারপরে চলে যাব ক্যারি ফরওয়ার্ডে। বুঝছেন? আচ্ছা যাই হোক। হুম, এটা হলো সেইম ইয়ারে, সেম ইয়ার হবে না, তা আপনি কোশ্চেন করতে পারেন স্বাভাবিকভাবে, আপনার ইনটিউশন থাকতে পারে স্যার এই যে লোকসান হবে না তার মানে এটা কি আজীবনের জন্যই শেষ, এটা এখানে কি শেষ? শেষ না, সেটা পরে পড়াচ্ছি। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে টোবাকো ম্যানুফ্যাকচারিং বিজনেসে যদি লোকসান হয় এবং একই বছরে যদি আর একটা টোবাকো ম্যানুফ্যাকচারিং বিজনেসে ইনকাম হয়, তার এগেনস্টে সমন্বয় হবে। ধরে মানে লোকসান আর কোনোদিন মানে সেই করতে পারবে না, সেট আপ করতে পারবে না। বুঝতে পারছেন? এই সেট আপ পড়ানো শেষ। মানে পড়ানো হচ্ছিল যে কোন কোন লোকসান একই বছরে অন্য হেডে যদি তার ইনকাম হয় তার এগেনস্টে সমন্বয় হবে। তো মানে এই 5, 6, 7, 7টার ক্ষেত্রে হবে না, মানে 5টাকে ভেঙে তো 3টে করা যায়, 5টার ভিতরেই 3টে আছে, যে 3টে পড়ানো হলো। তাহলে এই 7টা হ্যাঁ। ক্ষেত্রে, 7টা ক্ষেত্রে আপনার মানে সমন্বয় হবে না। ডিউরিং দ্য ইয়ারে অন্য হেডে ইনকাম থাকলে তার সাথে সমন্বয় হবে না।
বাকি সব হবে। বলেন। স্যার ওই যে গার্মেন্টস এর যে 5 কোটি টাকার ব্যাপারটা বলছেন, 2 কোটি টাকা বাদ দেওয়ার পরেও আবার 5 কোটি টাকা, ওটা হুম যদি আবার একটু বলতেন। আমি একটা মানে উদাহরণ 5 দিচ্ছি যে একটা গার্মেন্টস তার তো রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল, মানে তার ট্যাক্স রেট হচ্ছে 10 অথবা 12। এখন গার্মেন্টস ব্যবসায় আগুন লাগছে, গার্মেন্টস এর ফ্যাক্টরিতে আগুন লাগছে এবং এই বছরে তার গার্মেন্টস এ লোকসান হয়েছে 2 কোটি টাকা। আর ওই গার্মেন্টসেরই আপনার ব্যাংকে এফডিআর করা ছিল, মানে সেই এফডিআর থেকে তার ইন্টারেস্ট পাইছে 5 কোটি টাকা। তাহলে তার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট মানে এফডিআর এর ইন্টারেস্ট 5 কোটি মাইনাস মানে গার্মেন্টস এর ব্যবসায় লোকসান 2 কোটি। তাইলে এখন এই অঙ্কটা যদি আপনার পরীক্ষায় আসে যে 5 কোটি মাইনাস 2 কোটি সমান সমান কত, আপনি সমান সমান লিখবেন 5 কোটি, কারণ ওই 2 কোটি টাকা সমন্বয় হবে না। বুঝছেন? 2 কোটি টাকা কেন সমন্বয় হবে না? যেহেতু গার্মেন্টস এর ক্ষেত্রে রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল, এই কারণে হবে না। আরো একটা কারণে হবে না, গার্মেন্টস এর ওটাও তো ব্যবসা। তো 1 নম্বরেই তো বলা আছে যে ব্যবসায় লোকসান হলে সেটা অন্য কোনো হেডের এগেনস্টে সমন্বয় হবে না। বুঝছেন? স্যার জি স্যার, বুঝতে পারছি। স্যার হ্যাঁ 1 নম্বরে বিজনেস লস, 2 নম্বরে হচ্ছে যে একটা স্পেকুলেশন বিজনেস লস, তারপর টোবাকো বিজনেস, আবার রিডিউস বিজনেস, সব কি স্যার একটা 1 নম্বর থেকেই তো কাভার হয়ে যায় নাকি স্যার অন্য কোনো আছে? না, 1 নম্বর থেকে কাভার না হলেও আপনার ওই বিভিন্ন জায়গায় পড়বে। টোবাকো টোবাকো বিজনেস তো এক না, টোবাকো বিজনেসের ট্যাক্স রেট সবচেয়ে বেশি। তো নর্মাল বিজনেস আর টোবাকো বিজনেস তো এক হবে না। না এমনি বলছি যে ব্যবসা থেকে লোকসান তো সেটাও হ্যাঁ হবেই না। জি স্যার তো ওইটাই বলছি। হ্যাঁ, তো আবার টোবাকো ম্যানুফ্যাকচারিং বিজনেস লসটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করছে যে এটাও হবে না। আর এটা ওটা না হওয়ার পিছনে কারণ হলো টোবাকোর নেচারটাই ভিন্ন, টোবাকো ট্যাক্স রেট ভিন্ন, তাই না? এই স্যার টোবাকো কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে আর্ন করে, তাহলে কি ও টোবাকো কোম্পানির যে রেট ওই রেটে ট্যাক্সটা দিবে, নাকি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কোনো আলাদা রেট অ্যাপ্লিকেবল হবে? না, ওটা আলাদা রেট হবে। ধরেন একটা কোম্পানি হাকিমপুরি জর্দা তৈরি করে, এমন হাকিমপুরি জর্দাতে তৈরি করে, ওটা হলো টোবাকো সামগ্রী, ওইটার ট্যাক্স রেট হচ্ছে 47.5%। কিন্তু তার যদি ব্যাংক ইন্টারেস্ট ইনকাম থাকে এফডিআর ওটার উপর হবে 27.5%। বুঝছেন? জি স্যার। কারণ এটা তো আপনার কোম্পানির ট্যাক্স রেট না, এটা তো কোম্পানি কি কি খাতে আয় করে তার ভিতরে যদি টোবাকো সামগ্রী উৎপাদন করে আয় করে, ওইটার ট্যাক্স রেটটা হাইয়েস্ট বাংলাদেশে এখন। জি বুঝছেন? তো একটা আমাদের কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ওইটা ইম্পোর্ট বিজনেসের লসটা কি সেট অফ হবে না সেটা বললেন। এটা হ্যাঁ হ্যাঁ সেটা বলছি। আচ্ছা স্যার, এটা কেন, মানে এটা জানতে মানে পারবো? বাকিগুলো তো না, ওইটা তো নিচে লেখা, ওই যে একদম শেষে লেখা লস অ্যাট এনি হেড আচ্ছা where আচ্ছা minimum tax under section 163 is applicable. 163 মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163 মানে কি? সেটা হলো উইথহোল্ডিং ট্যাক্স। আমদানি জি পর্যায়ে কাস্টম অথরিটি বিল অফ এন্ট্রি থেকে 5 লাখ টাকা তার ট্যাক্স কেটে রাখছে, এবং এই যে 5 লাখ টাকা কেটে রাখছে এটা মিনিমাম ট্যাক্স। তার মানে লাভ হোক লোকসান হোক দোকানে আগুন লাগুক, এই 5 লাখ গেছে তো গেছে, ওইটা আর ফেরত হবে না। তার মানে ওই যে ক্ষেত্রে 163 অ্যাপ্লিকেবল, সেই হেডে যদি কোনো আয় না হয়ে লোকসান হয়, তাহলে সেই লোকসান অন্য কোনো হেডের এগেনস্টে সমন্বয় করতে পারবে না। জি এই স্যার, হচ্ছে কথা। জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার? স্যার 5-এর 1 নাম্বার পয়েন্টটা আরেকবার একটা উদাহরণ দিয়ে বুঝাই দিবেন, বুঝতে পারিনি। বলতে সমন্বয়, এটাই একটা গল্প দিয়ে একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে একটা ছেলে সে বুয়েটের ইঞ্জিনিয়ার, সে একটা ভালো জব করে, 50 লাখ টাকা বছরে বেতন পায়, পাশাপাশি তার নিজস্ব একটা ব্যবসা আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যবসা। তো এই বছর তার সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যবসায় 20 লাখ টাকা লোকসান হয়েছে। আর 50 লাখ টাকা তার হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তার দুইটাই সোর্স অফ ইনকাম। একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 50 লাখ টাকা মাইনাস লস অ্যাট সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস 20 লাখ। তাহলে 50 লাখ মাইনাস 20 লাখ সমান সমান 50 লাখ।
কি বুঝছেন না বোঝেন নাই? জি স্যার, বুঝতে পেরেছি। হুম, তাহলে আমি একটা কোশ্চেন করি। হুম, করবো? জি স্যার। ধরেন এই বছরে এক ভদ্রলোক চাকরি করে, তার বেতন থেকে আয় হচ্ছে বছরে 50 লাখ টাকা। আর এই বছরে বাড়ি ভাড়াতে লোকসান হয়েছে তার 12 লাখ টাকা। এখন তার মানে সমন্বয় হওয়ার পরে এই বছরে কত টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে? দুইটা। স্যার 38 লাখ টাকা স্যার। এই যে 38 লাখ টাকা না, এটা সবাই পরীক্ষায় ফেল। স্যার 50 লাখ। আমি স্যার, আমি এটা এমন ভাবে সমন্বয় হবে না স্যার। আমি এমন ভাবে সমন্বয় আপনি এমন ভাবে কোশ্চেনটা করছি যাতে আপনি আমার তালে তালে অ্যান্সার করেন এবং ফেল করেন। আপনি যাতে ফেল করেন সেই ব্যবস্থা, সেরকম মানে কোশ্চেনটা সেইভাবেই করছি, এবং ঠিকই মানে এমন ভাবে ফাঁদ পাচ্ছি যে আপনি তো ওই ফাঁদে পা দিবেনই, দিতে বাধ্য। কারণ স্যার এতক্ষণ পড়াইছে, যদি বেতনে আয় হয় অন্য হেডে ইনকাম হইলে সমন্বয় হবে না, এটাই তো স্যার এতক্ষণ ধরে পড়াইতে পড়াইতে আসছে। পড়াইতে পড়াইতে এমন একখান কোশ্চেন করছি যাতে আপনি গেছেন আটকাইয়া। বাড়ি ভাড়াতে যদি লোকসান হয়, সেই লোকসান অন্য কোনো হেডের এগেনস্টে সমন্বয় হবে না, এটাকে আমি একবারও বলছি? এটা কি এই 5টার মধ্যে আছে কোথাও? না স্যার। তাহলে তা আপনি যে চট করে বললেন স্যার 50 লাখ টাকা থেকে 12 লাখ টাকা বিয়োগ করে 38 লাখ টাকা হবে। এই না, কি বললেন আপনি? স্যার 38 লক্ষই বলছিল স্যার। ও, 38 লাখ টাকা। 38 লক্ষ বলেছিল, আবার অনেকে বলছে যে অনেকে বলে নাই, হ্যাঁ সমন্বয় হ্যাঁ, হবে না। সেইটাই সমন্বয় হবে হবে না না। বলছে। ওইটা 38 লাখই হবে, এটা সমন্বয় হবে। বুঝছেন? কারণ এটা যে সমন্বয় হবে না সেটা তো কোথাও বলা নাই। সুতরাং আপনাকে এই 5টার বাইরে থেকে একটা কোশ্চেন করছিলাম। তো সুতরাং বি কেয়ারফুল আপনার পরীক্ষায়, কিন্তু এইখান থেকে স্যার আপনাকে এখানে সমন্বয় হবে? এই আপনারাই বলে দেন তো ওনাকে। এখানে বলা নাই এর জন্য, হ্যাঁ, এই পাঁচটা হ্যাঁ, এখানে বলা নাই। এখানে যে 5টা এটা আছে এই হবে না। 5টাই শুধু সমন্বয় হবে, এই 5টার শুনেন, বাইরে এই যত হেড এই আছে 5টা সব। কি? এই 5টা হচ্ছে রেস্ট্রিকশন। জি। এই 5টার বাইরে নো রেস্ট্রিকশন। হুম। আপনাদের আজকে ক্লাসটা শুরু করছিলাম কিভাবে জানেন? মনে নাই আপনার? বলছিলাম যে আপনাদের এখন সেট আপ করাবো। সেট আপ মানে হলো লোকসান সমন্বয়। মানে কোনো মানুষের, একজন মানুষের বা একটা কোম্পানির একই বছরে যদি একটা হেডে লোকসান হয় আর একটা হেডে আয় হয়, তাহলে অবশ্যই সমন্বয় হবে, তবে এই 5টা ব্যতীত। এটা দিয়ে কিন্তু শুরু করছি, যে শুরুটা আপনার মনে নাই। বুঝছেন? সমন্বয় হবে কিন্তু এই 5টা ব্যতীত, এই জন্য এই 5টা এতক্ষণ আলোচনা হয় না স্যার। এই 5টাই তো এতক্ষণ আলোচনা হইলো যে এই 5টার ক্ষেত্রে হবে না, এই 5টার ক্ষেত্রে সমন্বয় হবে না। তো এর বাইরে যদি হয় তাহলে হবে। যেমন বাইরে থেকে তো 2টা কোশ্চেন আপনাকে করছি অলরেডি। যেমন প্রথমেই বলছি আপনাকে যে এক ভদ্রলোকের 12 লাখ টাকা হচ্ছে তার বেতন থেকে আয়, আর এই বছর তার কৃষিতে লোকসান হয়েছে 2 লাখ টাকা। তাহলে তাকে কত টাকার উপরে ট্যাক্স দিতে হবে? এটা কিন্তু ক্লাসের শুরুতেই বলছি আপনাকে। কেউ জি বলতে স্যার। পারবেন এখন উত্তরটা কত হবে? 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষ। কারণ সমন্বয় হবে তো। কারণ কৃষিতে যদি লোকসান হয়, বাড়ি ভাড়াতে যদি লোকসান হয়, সেই লোকসান সমন্বয় হবে না, এরকম তো কোনো রেস্ট্রিকশন এখানে দেখি না। তো যদি রেস্ট্রিকশন না থাকে তাহলে সেটা হবে, অবশ্যই হবে। ঠিক আছে? আশা করি সেট আপটা আপনি ভালো করে বুঝতে পারছেন। ধরেন আপনার কোশ্চেন, আমার কোশ্চেন, সবকিছু মিলে মোটামুটি সেট আপটা ক্লিয়ার হওয়ার কথা। এখন আসেন ক্যারি ফরওয়ার্ড। ক্যারি ফরওয়ার্ড মানে কি? ক্যারি ফরওয়ার্ড মানে হচ্ছে যে এই বছর যদি সমন্বয় করা গেল না, তাহলে কি হবে? তাহলে পরবর্তী 6 বছরের মধ্যে যদি একই হেডে ইনকাম হয়, তাহলে ওই ইনকামের জাতীয় ব্যবসা, এই জাতীয় কিছু গ্রো করুক, এটা এনবিআর চায়, এটা বাংলাদেশ গভর্নমেন্ট চায়। সবাই গতানুগতিক ব্যবসা তো সবাই পারে। আপনি একটা মুদিমালের ব্যবসা নিয়ে আপনি বাজারে বসলেই আপনার ব্যবসা, এতে কোনো ভুল নাই। কিন্তু আপনি এমন একটা ব্যবসা হাত দিবেন যেটার কোনো অভিজ্ঞতা নাই, কিছু নাই, লাভ হবে না লোকসান হবে খবর নাই, এইটা চলবে কি চলবে না, এটা মানুষ খাবে কি খাবে না, তো এই ধরনের ব্যবসায় রিস্ক থাকে অনেক বেশি। তো এই জন্য স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে একটা সুবিধা সরকার ঘোষণা করছে। সেটা হলো যে স্টার্ট আপ ব্যবসায় যে প্রথম 3 বছর, সেই 3 বছরকে বলে গ্রোথ ইয়ার।
গ্রোথ গ্রোথ মানে ওই সময় একটু গ্রোথ হবে, কিন্তু ওই প্রথম 3 বছরে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে ব্যাপক। এই সমস্ত ব্যবসায় একটু সুনাম করতে, নাম করতে একটু সময় লাগে, মানুষ তো বুঝতে হবে। তো এখন তো মানে দেখেন আস্তে আস্তে আধুনিকতা চলে আসছে। এখন আমরা যেভাবে দেখি মোটরসাইকেলের পিছনে আপনার সমানে সবাই অফিস করে মোটরসাইকেলের পিছনে চলে যাচ্ছে, সাই করে চলে যাচ্ছে। বিদেশে এটা দেখতাম, এখন তো বাংলাদেশে এটা ভরপুর। এটা একটা ব্যবসা। তো এইরকম আপনার কিছু ইনোভেটিভ টাইপের কিছু ব্যবসা, কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে যেন নিহিত থাকে, এই জাতীয় ব্যবসাকে এনবিআর কিছুটা উৎসাহিত করতে চায়। তো তার পদক্ষেপ হিসাবে এখানে বলছে যে স্টার্ট আপ ব্যবসায় যদি প্রথম 3 বছর, যেটা গ্রোথ ইয়ার, সেই গ্রোথ ইয়ারে যদি লাভ না হয়ে লোকসান হয়, সেই লোকসান পরবর্তী 9 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। এতক্ষণ পর্যন্ত পড়াইছি 6, এখন পড়াচ্ছি 9, মানে 9/6। বুঝছেন? কোনো কোশ্চেন? ঠিক আছে, তাই। হ্যাঁ, বলেন। ওই গ্রোথের 3 বছর পরে যদি চতুর্থ বছরের যে লোকসান হয় তখন কি 6 বছর পর্যন্ত হ্যাঁ সময় পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম। কিন্তু স্টার্ট আপ বিজনেসে গ্রোথ ইয়ারে যদি কোনো লস হয়, সেই লস 6-এর জায়গায় 9, 6 বছরের স্থলে 9 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। আর আপনি তো কোশ্চেন করছেন, আমি বুঝছি যে গ্রোথ ইয়ারের পরে গিয়ে যদি লোকসান হয়, সেটা তো অবশ্যই 6 বছরের ওই সুবিধা তো সবার জন্যই প্রযোজ্য। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, লাস্ট কথা, একটা পার্টনারশিপ ব্যবসায় যদি লোকসান হয়, তবে সে পার্টনারশিপ ফার্ম পরবর্তী 6 বছর পর্যন্ত তার পার্টনারশিপ ফার্মে যদি ইনকাম হয়, তাহলে তার এগেনস্টে সমন্বয় করতে পারবে। গতানুগতিক কথা, এমন আহামরি কথা না, কিন্তু কথা যেটা একটাই, সেটা হলো পার্টনারশিপ ফার্মের যদি কোনো লোকসান হয়, সেই লোকসান কোনো পার্টনার তার নিজস্ব ইনকামের এগেনস্টে সমন্বয় করতে পারবে না। যেমন আমি একটা উদাহরণ দিই। একটা সিএ ফার্মের 3জন পার্টনার কে কে, এ বি সি। এই বছর ওই পার্টনারশিপ ফার্মে লোকসান হয়েছে কত? 30 লক্ষ টাকা। তো 30 লক্ষ টাকা যদি পার্টনারশিপ ফার্মে লোকসান হয়, এই লোকসান ওই পার্টনারশিপ ফার্ম যদি পরবর্তী 6 বছরের মধ্যে লাভ করে, সে লাভের বিপরীতে সমন্বয় করতে পারবে। কিন্তু তার মানে এই 30 লক্ষ টাকা লোকসান, তার মানে পার হেড কত লোকসান? প্রতি 10 লাখ। পার্টনারের 10 লাখ করে। তার মানে একজন পার্টনারের বাড়ি ভাড়া ইনকাম আছে, সে ধানমন্ডিতে বাড়ি ভাড়া ইনকাম পায় প্রায় 30-32 লাখ টাকা। এখন ওই 30-32 লাখ টাকার বিপরীতে কি সে পার্টনারশিপ ফার্মের তার যে নিজের ভাগের ভাগ লোকসান 10 লাখ, এটা কি মানে ক্যারি ফরওয়ার্ড করে সে সমন্বয় করতে পারবে? উত্তর হচ্ছে না। না। যারটা সে পারবে। মানে পার্টনারশিপ ফার্মের লস হয়েছে, ফার্ম পারবে, ব্যক্তি পারবে না, মানে পার্টনার পারবে না। ক্লিয়ার? হুম। স্যার, পার্টনারশিপ ফার্ম থেকে যেটা লাভ আসবে ওইটা কি আদার্স ইনকামে দেখাবো? না, পার্টনারশিপ ফার্মের সিটিতে, হুম, ঢাকা না ইউনিভার্সিটি। না, আমার পড়াশোনা শেষ এখন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এটা গেল, আশা করি ক্লিয়ার, এটা কোনো কোশ্চেন নাই আপনার। এখন আসেন আরো কিছু কথাবার্তা বাকি আছে। বাকি কি? একটা তো আনার জব ডেপ্রিসিয়েশনের কথা বললামই, যেটা আপনার আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এখন আর একটা দুইটা কথা বলেই আমরা শেষ করব, মানে এটাতে অত বেশি নাই।
অ্যামালগামেশনটা আপনাদের জন্য অত ইম্পর্টেন্ট না, এই শীট আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। তো অ্যামালগামেশনের ক্ষেত্রে অ্যামালগামেশন মানে কি? অ্যামালগামেশন মানে হচ্ছে যে একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে মার্জার হয়ে গেল, একটা ভালো কোম্পানি আর একটা লোকসানি কোম্পানিকে কিনে নিল, কিনে নিয়ে নতুন একটা কোম্পানির নামকরণ হলো, দুইটা কোম্পানির নাম মিলে একটা নাম হলো, এটাকে বলে অ্যামালগামেশন আর কি। তো অ্যামালগামেশন স্কিমটাকে পপুলার করার জন্য গভর্নমেন্ট একটা ইনসেনটিভ দিছে। সেটা হলো যে দুর্বল কোম্পানিটাকে যে কিনে নিচ্ছে এই ভালো কোম্পানিটা, এবং কোম্পানিটা কিনে নেওয়ার পরে যে অ্যামালগামেশনটা হলো, অ্যামালগামেশন হওয়ার পরে যে নতুন নামকরণ সৃষ্টি হলো, নতুন একটা কোম্পানি মানে ফর্ম হলো, নামকরণ হলো, সেই কোম্পানিটা ওই দুর্বল কোম্পানির পিছনের 6 বছরে যদি কোনো লোকসান থাকে, সেই লোকসান সমন্বয় করতে পারবে। নর্মালি এটা পারার কথা না, এটা একটা সুযোগ দিচ্ছে। আমরা জানি যে যে কোম্পানির লোকসান, সেই কোম্পানি 6 বছরের মধ্যে সমন্বয় করতে পারবে। একটা কোম্পানির যদি ব্যবসায় লোকসান হয়, তাহলে সেই কোম্পানিটা ওই লোকসান পরবর্তী 6 বছর পর্যন্ত সমন্বয় করতে পারবে। ডেপ্রিসিয়েশন লস থাকলে সেটা আজীবন পারবে, কিন্তু ওই কোম্পানিই এখন বিলুপ্ত। তো কোম্পানি যদি বিলুপ্ত হয়, তাহলে ওই লোকসান তো কে সমন্বয় করবে? তা এখানে একটা সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট, যদি ওই যে কোম্পানিটা আর চলতে পারতেছে না, দুর্বল, সে যদি একটা ভালো কোম্পানির সাথে মার্জারে যায়, এবং মার্জারে যাওয়ার পরে একটা নতুন কোম্পানি স্ট্রেংথ লাভ করে, তখন তারা যেন এই মার্জার গুলোকে গভর্নমেন্ট মানে ইনসেনটিভ দিতে চাচ্ছে। আপনারা জানেন যে এই যে 5টা ব্যাংক মার্জার হয়ে যাচ্ছে, কি দেখছেন না পেপারে, 5টা দুর্বল ব্যাংক মার্জার হয়ে যাচ্ছে। জি স্যার, ইসলামী ভাবধারার ব্যাংকগুলোকে হ্যাঁ, এবং এটা অপেক্ষাকৃত একটা ভালো ব্যাংক আছে মানে এক্সিম ব্যাংক, তো তার সাথে মার্জার হয়ে যাচ্ছে বা কিছু, বা ইসলামী ব্যাংকটাও অনেকটা ভালো ছিল, দুর্বল হয়ে গেছে এখন। তো এই যে কতগুলো জিনিস, এই স্কিমগুলোকে আসলে মানে এই অ্যামালগামেশন স্কিম, মার্জার স্কিম, এই স্কিমগুলোকে একটু পপুলার করার জন্য গভর্নমেন্ট এখানে একটা ইনসেনটিভ দিচ্ছে। সেই ইনসেনটিভটা কি? সেটা হলো যে মার্জার হওয়ার পরে যে নতুন নামকরণ হলো, নতুন যে কোম্পানিটা ফর্ম হলো, সেটা ওই যারা মার্জ হলো, তাদের যদি কোনো প্রিভিয়াস 6 বছরে কোনো লোকসান থাকে, সেই লোকসান এই নতুন যে নামকরণ হলো যে কোম্পানিটা, সে তার এই বছরের ইনকামের বিপরীতে ওই লোকসানি কোম্পানিগুলোর যেগুলো অ্যামালগামেশন হলো, তাদের লোকসানটা সমন্বয় করতে পারবে। এই কথা যদি এখানে বলে না দিত, তাহলে কিন্তু পারা যেত না। কারণ একজনের লস আর একজনে সেট আপ করবে, আর একজন ক্যারি ফরওয়ার্ড করবে, অসম্ভব। তো প্রশ্নই আসে না। কোনো কোশ্চেন? নো স্যার। স্যার, কেউ কি স্যার এটার ইন্টারন্যাশনালি কিছু করে কিনা, যে ছোট কোম্পানিকে লসটাকে সে নিজে কভার করার জন্য, এরকম কি হয়? না, ঠিক ওই রকম না, মানে উদ্দেশ্য অ্যামালগামেশন হলো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে হয়। যে ধরেন একটা লোকসানি কোম্পানিকে আমরা অ্যাকোয়ার করতে চাই, ও পারতেছে না রান করতে, তো এখন যদি ওই কোম্পানিকে কিনে নেয়, এই কোম্পানিটা কিনে নেয়, নিয়ে ওদেরকে এই নতুন কোম্পানি শেয়ার দেয়, তারা অ্যামালগামেট হয়ে গেল, মিলিত হয়ে গেল। এখন তাদেরও কিছু গুডউইল আসে, তারাও এমন একটা প্রোডাক্ট বানাইতো যে প্রোডাক্টটা আসলে বাজারে খুবই চলে। এখন চালাইতে পারে না, অর্থের কষ্টে চালাইতে পারে না। এখন এই ভালো কোম্পানিটা টেক ওভার করলে তো মানে এখন দেখা গেল এই মানে যেহেতু তাদের পয়সার এখন অভাব নাই, এখন চলবে, মাল চলবে। হ্যাঁ, তো এই মার্জার গুলো তো আসলে এইভাবেই হয়, এবং পৃথিবীতে কিন্তু বড় বড় কোম্পানিও এরকম মানে দেখা যায় যে এরকম মার্জার হয়েছে, মার্জার অ্যামালগামেশন এরকম হয়েছে। এই আর কি। আচ্ছা, তারপরে দেখেন স্যান্ডবক্স, স্টার্ট আপ স্যান্ডবক্স। তো স্টার্ট আপ বিজনেসটা কি? স্টার্ট আপ বিজনেসটা হচ্ছে যে একটা নতুন ধরনের, নতুন কনসেপ্ট, মানে গতানুগতিক ধারার ব্যবসা না। যেমন উবার, পাঠাও, তারপরে এই যে কি বাসায় জিনিসপত্র দিয়ে যায়, কি জানি বলে, স্ট্রিট ফাস্ট, দারাজ না না FedEx, ফুড না না, সার্ভিস প্লেস। ফুড পান্ডা, এই যে বাসায় বাসায় দিয়ে যায়, ওটার কি ব্যবসা বলে? এই বছরেও হয়েছে 12 লাখ টাকা, বুঝছেন? থার্ড ইয়ারে গিয়া ইনকাম হয়েছে ধরেন 18 লাখ টাকা। তাহলে আপনি কি করবেন? এখন আমি কি পড়াচ্ছি? এখন পড়াচ্ছি আপনাকে যে ক্যারি ফরওয়ার্ড। ক্যারি ফরওয়ার্ড মানে কি? পরবর্তী বছরের সাথে হ্যাঁ, পরবর্তী বছরের একই ইনকামের এগেইনস্টে সমান না, ওই হেডে ইনকাম হইতে হবে, অন্য হেডে হলে হবে না।
ধরেন আপনার 2021-22 এই সময় আপনার বিজনেসে লস হয়েছে কত? 10 লাখ টাকা। এখন আসেন 2022-23-এও আপনার বিজনেস লস আসছে 12 লাখ টাকা। আর 2000 পরের বছর 2023-24 বিজনেস ইনকাম আসছে 18 লাখ টাকা। এখন বলেন আপনি, এটা যদি সেম বিজনেস হয় তাহলে এই সেম বিজনেস 10 লক্ষ স্যার এটা অ্যাডজাস্টমেন্ট হবে স্যার। সেম বিজনেস সেম বিজনেস হলে এটা থেকে ট্যাক্স দিতে হবে না। আচ্ছা শোনেন, এখন কথা হলো যে থার্ড ইয়ারে যে 18 লক্ষ টাকা ইনকাম হলো, এইখান থেকে আপনার মাইনাস ফার্স্ট ইন ফার্স্ট আউট 21-22-এ 10 যাবে 10 লাখ, আর 22-23 থেকে যাবে লাখ 8 লাখ। এই 18 লাখ এখান থেকে মাইনাস হবে এবং মাইনাস হয়ে এটা হয়ে যাবে শূন্য। হওয়ার পরে এটা তো গেলই, 10 লাখ তো পুরো গেছে, এখান থেকেও 8 লাখ চলে গেছে, 8 লাখ খাইয়ে গেছে। এখানে যে বাকি 4 লাখ টাকা এটার কি হবে? বাকি 4 লাখ টাকা মানে পরবর্তী 6 বছরের মধ্যে সমন্বয় হবে। যে যে বছরে লোকসান, তার পরবর্তী 6 বছর পর্যন্ত এই লোকসান ক্যারি ফরওয়ার্ড করে ওই একই ব্যবসায় যদি ইনকাম হয় তাহলে তার এগেনস্টে সমন্বয় করা যাবে। যাক, তাহলে ভালো সুযোগ দিছে সরকার। বুঝছেন? যে বছরে লোকসান ওই বছরের পরবর্তী 6 বছরের মধ্যে যদি ওই একই বিজনেসে ইনকাম হয়, তাহলে এখন পরের 6 বছরে দেখা গেল বিজনেসে ইনকাম নাই কিন্তু এফডিআর এর ইন্টারেস্ট আছে, তাইলে কি সেটাও হবে? না না, হবে না, অন্য কোনো হেড থেকে আসলে সেটার অ্যাডজাস্ট হবে না। হুম, হবে না। সেইটাই। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার না? জি স্যার, মোটামুটি। আচ্ছা, স্যার আর হ্যাঁ বলেন। আমি সিএ ক্লাস করে যেটা বুঝলাম, আমরা তো বিশ্ববিদ্যালয়ে এই টপিক গুলো ক্লাস করছি, কিন্তু ওনারা মানে আমি দেখলাম যে আসলে একটা বোঝানোর যে ধরন সিস্টেম কিছুই জানে না। কিন্তু সিএ ক্লাসগুলো আসলে সবাইকে আকৃষ্ট করে। এখানকার আসলে যে দক্ষ শিক্ষক এবং বাস্তবতার সাথে সঙ্গতি রেখে যারা ক্লাস নেন, একেবারে পিওর ক্লাস। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করে এরা অধিকাংশ আসলে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। থ্যাংক ইউ ভাই, না না আপনার সবাই জানে একই। না না, জানবে না কেন? জানবে না কেন? একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এখানে একটু আটকা গেলাম স্যার। একই যদি অন্য কোনো বিজনেস না থাকে, লস হইলে পরবর্তী 6 বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওটা যে আবার বললেন যদি অন্য কোনো বিজনেস থাকে আর সেখান থেকে যদি প্রফিট আসে তাহলে তো সমন্বয় হবে না, এরকমই বললেন তো স্যার? হ্যাঁ, মানে সেম বিজনেস হতে হবে, একই ব্যবসা হতে হবে। এখন আপনি রডের ব্যবসা থেকে লোকসান আসছে 21-22-এ, আর থার্ড ইয়ারে 23-24-এ আপনার মানে ধরেন না মুদি ব্যবসায় লাভ আসছে, তা তো হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। বিজনেসের বেলায় বলা আছে সেম বিজনেস হতে হবে। যে ব্যবসায় লোকসান হলো পরবর্তী 6 বছরের মধ্যে যদি সেই একই ব্যবসায় আয় হয়, তাহলে সেই আয়ের বিপরীতে প্রিভিয়াস লোকসান সমন্বয় হবে। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের লোকসানরে আগে খাওয়াইয়া দেই, নাহলে তো 6 বছর গেলে তো কিছুই থাকবে না। এই লোকসান আর মানে এ জীবনে আর ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। বুঝছেন? ঠিক আছে স্যার। আচ্ছা, কেন আমি মানে এই যে 18 লাখ টাকা আমি সমন্বয় করব প্রিভিয়াস 22 লাখ টাকা থেকে, কেন আমি প্রথমটা খাওয়াইছি মানে প্রথমটা তো গেল, মানে ওটা তো আর 6 বছর গেলে আর পাওয়া যাবে না। তা এটা তো তাই না, ওই কারণে কিন্তু এই জন্য আমি